হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোস্টাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। গতকাল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আমি মক টেস্ট পার্ট নাম্বার 6 দিয়েছি, ঠিক আছে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ দুই গ্রুপেই দেওয়া হয়ে গিয়েছে। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আজকে তোমাদের এই মক টেস্টের সলিউশন দেওয়া হবে, কমপ্লিট সলিউশন। এখানে আমরা 20টি প্রশ্ন দেখব, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে। সমস্ত শর্ট কোশ্চেন, বিবৃতিমূলক প্রশ্ন, এছাড়াও আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে নিউমেরিক্যাল, সেই সমস্ত অঙ্কগুলোও কিন্তু আমরা এখানে কমপ্লিট দেখব, ঠিক আছে। কীভাবে কোন অঙ্ক করতে হয়, কোন সূত্র প্রয়োগ করতে হবে, সেই সমস্ত কিছুই জানবো। তাহলে তোমরা যারা যারা সলভ করেছো তোমরা এই কমপ্লিট ভিডিওটি দেখবে। আর যারা এখনও তোমরা মক টেস্ট খুঁজে পাওনি আর অথবা মক টেস্ট দাওনি, আমি তাদেরকে বলবো এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দুই চ্যানেল গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যাও, ঠিক আছে। এখানে দেখো আমাদের সমস্ত মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করো, নিজেরা আগে সলভ করো মক টেস্টগুলো, তারপরেই কিন্তু এসে সলিউশন দেখবে, ঠিক আছে। আগে তোমরা নিজেরাই সলভ করো, তারপরে সলিউশন দেখবে, কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে সব কিছু মার্ক করে অ্যানালাইজ করতে পারবে সঠিকভাবে এই সলিউশন ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। তোমরা যারা যারা সলভ করেছো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী ছিল, বলেছে কোন ক্ষেত্রে রোধাঙ্কের মান সবচেয়ে কম হবে। রোধাঙ্কের মান সবচেয়ে কম হবে কোথায়? অপশন আছে পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী নাকি অতি পরিবাহী। এই যে রোধাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক, এই সমস্ত কিছু আমরা কোথায় পড়েছি? কারেন্ট ইলেকট্রিসিটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যাদের যাদের ভয় লাগে কারেন্ট ইলেকট্রিসিটিতে, তোমরা যদি এই ছোট ক্লাসটি তোমরা যদি করো তাহলে এখান থেকে আশা করছি তোমরা অনেকটাই বুঝে যাবে, ঠিক আছে। দেখো এখানে বলেছে প্রশ্নে কোন ক্ষেত্রে রোধাঙ্কের মান সবচেয়ে কম হবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে ঘ, অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক সবচেয়ে কম হবে, ঠিক আছে। অতি পরিবাহীর মাধ্যমে কি হয়? পরিবহন বেশি হয়, ঠিক আছে। এই যদি পরিবহন বেশি হয় তাহলে তার রোধের মান কম হবে। আর রোধাঙ্ক কি? একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে, একক দৈর্ঘ্যের মধ্যে রোধের মানকেই আমরা রোধাঙ্ক বলে থাকি, তাই রোধাঙ্কের একক কী হয়? ওহম সেমি, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন, বলেছে আলফা কণার আধানের মান কত। অপশন আছে 1.6 × 10⁻19, 3.2 × 10⁻19, 4.8 × 10⁻19 নাকি 2.8 × 10⁻19। আলফা কণার আধানের মান আমরা জানি 2e প্লাস 2e, ঠিক আছে। ইলেকট্রনের আধান যে রয়েছে তার দ্বিগুণ। এবার ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻19। এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে আমাদের আলফা কণার মান বেরিয়ে আসবে, মানে 3.2 × 10⁻19। এটা কিন্তু প্লাসে হবে, ঠিক আছে। যদিও আমাদের এখানে প্লাস মাইনাসে ভাগ করে দেওয়া নেই, তবু তোমরা মাথায় রাখবে যে আলফা কণার আধান কিন্তু প্লাস হবে আর ইলেকট্রনের আধান হবে মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে খ নম্বর। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, বলেছে নিচের কোনটি বায়োপল নামে পরিচিত। বায়োপল নামে পরিচিত নিচের কোনটি? অপশন আছে পিএইচবি, পিভিসি, পিটিএফই নাকি কোনোটি নয়। বায়োপল নামে পরিচিত হলো তোমাদের অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। পলিহাইড্রক্সি বিউটাইরেট হলো বায়োপল নামে পরিচিত। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দেখো আমাদের এখানে স্তম্ভ মেলাতে হবে। দেওয়া আছে যে বস্তুর অবস্থান আর দেওয়া আছে প্রতিবিম্বের অবস্থান, মানে বস্তু কোথায় অবস্থান করলে তার প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে সেটা আমাদের বের করতে হবে। দেখো বস্তুর অবস্থানে দেওয়া আছে বক্রতা কেন্দ্র, ফোকাস বা মেরুর মাঝে, অসীমে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে। আর প্রতিবিম্বের অবস্থানগুলো দেওয়া আছে কি? দর্পণের মাঝে, বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে, আর বক্রতা কেন্দ্র আর ফোকাসে। এখানে দেখো সবার প্রথমে আমাদের বক্রতা কেন্দ্র দেওয়া আছে। এবারে আমরা জানি যে বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু অবস্থান করে তার প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং সেটি কি হবে? অবশিষ্য এবং সমান। তাহলে আমাদের একের সাথে হয়ে যাচ্ছে সি। প্রথমে তোমরা মিলিয়ে নাও একের সাথে সি কোথায় আছে। দেখো এখানে একের সাথে ডি কাটা, এখানে কাটা, এখানেও কাটা, আমাদের ঘ নাম্বার হয়ে যাবে রাইট আনসার। একের সাথে সি, 2 এর সাথে এ। ফোকাস আর মেরুর মাঝে যদি থাকে, দেখো এটা একটা অবতল দর্পণ, এটা যদি আমাদের বক্রতা কেন্দ্র হয় এটা ফোকাস হবে। ফোকাস আর মেরুর মাঝখানে যদি হয় তাহলে আমাদের দর্পণের পেছনে তৈরি হবে, যেটাকে আমরা অসৎ বিম্ব বলবো। এখানে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হবে, ঠিক আছে। এবারে বলেছে অসীমে, এটা হলো আমাদের কি? বক্রতা কেন্দ্র, আর বক্রতা কেন্দ্র থেকে অনেক দূরে মানে অসীমে যদি হয় তাহলে আমাদের কোথায় তৈরি হবে? সেটা ফোকাসে তৈরি হবে, ঠিক আছে। সেটা আমাদের এই ফোকাসে গিয়ে এখানে ছবি আমাদের তৈরি হবে। তারপর হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এই বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি আমরা রাখি তাহলে সেটা কোথায় তৈরি হবে? তাহলে সেটা তৈরি হবে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে, মানে এই জায়গায় তৈরি হবে আমাদের প্রতিবিম্ব। বুঝতে পারলে? তাহলে এই চারটি, এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, বক্রতা কেন্দ্র, ফোকাস মেরুর মাঝে, অসীমে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এই চারটি কিন্তু তোমাদের মেইনলি মনে রাখতে হয়, কারণ এখান থেকেই আসলে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাই তোমাদের জন্য এই স্লাইডটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই বলেছিলে যে আলোর থেকে কোশ্চেন করানোর জন্য তোমাদের এই মক টেস্টের মাধ্যমেই আলোর বিভিন্ন কোশ্চেন করানোর মাধ্যমে আলো চ্যাপ্টারটি কমপ্লিট করা হবে, ঠিক আছে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন, দেখো বলেছে লোহার দ্রব্যে তামার তড়িৎ লেপন করতে হলে আমাদের ক্যাথোড রূপে কী ব্যবহার করতে হবে।
লোহার দ্রব্য, তার উপরে আমরা তামার তড়িৎ লেপন করব। তার জন্য আমাদের ক্যাথোড ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা ক্যাথোড এবং অ্যানোড ব্যবহার করে থাকি তড়িৎ বিশ্লেষণে। এই ক্যাথোড রূপে আমরা কি ব্যবহার করে থাকবো? অপশন আছে লোহার দ্রব্য, তামার পাত, নিকেল দ্রব্য নাকি বিশুদ্ধ সোনার পাত। এখানে আমাদের যে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে সেটি হলো লোহার দ্রব্য, ঠিক আছে। আয়রন ব্যবহার করতে হবে আমাদের লোহার উপর তামার তড়িৎ লেপন করতে হলে, ঠিক আছে। তাহলে ক নম্বর হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন এককটি সব থেকে ছোটো? অপশন হচ্ছে মিলিমিটার, মাইক্রন, ফার্মি নাকি অ্যাংস্ট্রম। খুব ইজি আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তোমাদের প্রতিটি সেটেই এই পরিমাপ থেকে একক থেকে কিন্তু একটা কোশ্চেন করে থাকেই, ঠিক আছে। আর এক্সামেও তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তাই এখানে দেখো তোমাদের কিন্তু অনেকবার পড়ানোই হয়েছে যে সব থেকে ছোটো একক কী। এখানে মিলিমিটার, মাইক্রন, ফার্মি আর অ্যাংস্ট্রমের মধ্যে সব থেকে ছোটো হলো ফার্মি, ঠিক আছে, যেটাকে আমরা 10⁻⁻15 এই রূপে পরিমাপ করে থাকি। আর মাইক্রন কী ছিল? 10⁻⁻6, আর অ্যাংস্ট্রম হলো 10⁻10, ঠিক আছে। আর মিলিমিটার কি? 10⁻³ সব থেকে বড়ো যদি এখানে থাকে সেটা হলো মিলিমিটার, তারপর হলো মাইক্রন, তারপর অ্যাংস্ট্রম, তারপরেই হলো ফার্মি, মানে ফার্মি সব থেকে ছোটো একটি একক, ঠিক আছে। এখানে আমরা যতগুলো কোশ্চেন আজকে নিয়েছি তোমাদের দেওয়া হয়েছে এই মক টেস্টে, সমস্ত প্রশ্নই কিন্তু খুব ইজি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এ ধরনের প্রশ্নই তোমাদের এএনএম জিএনএমে এসে থাকে। তাই তোমরা যদি আজকের টেস্ট পেপারটি খুব ভালোভাবে সলভ করতে পারো, এখানে যদি ভালো নাম্বার তৈরি করতে পারো, তাহলে আশা করছি যে ফাইনালে গিয়েও তোমাদের ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলেছে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না তা হলো। তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না। অপশন হচ্ছে পরিচলন, পরিবহন, বিকিরণ নাকি কোনোটিই নয়। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে খ, পরিবহনে কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না। ধরো এখানে একটা মোমবাতি দেওয়া আছে, আর এখানে যদি তুমি একটি চামচ ধরে রাখো, ঠিক আছে, এটা একটা চামচ ধরে রাখো, তাহলে কি হবে? এই প্রথমে এখানকার অণুটি গরম হবে, তারপর এখান থেকে তার পাশের অণুটি গরম হবে, এখান থেকে তার পাশের অণুটি, এখান থেকে তার পাশের অণুটি, এইভাবে তাপ সঞ্চারিত হবে। এক স্থান থেকে এখানে তাপ সঞ্চারিত হবে। এখানে কিন্তু কোনো পদার্থের বা মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটবে না। যে পদার্থ যেখানে ছিল সে সেখানেই থাকবে, ঠিক আছে। আর এখানে অবশেষে এসে এই জায়গাটা গরম হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে চামচটি গরম হয়ে গিয়েছে। কিন্তু পরিচলনের ক্ষেত্রে কী হয়? পরিচলনের ক্ষেত্রে যখন আমরা চা রান্না করি তখন কি হয়? নিচের থেকে উপরে আসে, আবার উপর থেকে নিচে চলে যায়, ঠিক আছে। নিচে যখন গরম হয়ে যাবে, গরম কণাগুলি উপরের দিকে উঠে যাবে, আর উপরের যে ঠান্ডা কণাগুলি রয়েছে সেই ঠান্ডা কণাগুলি তখন নিচের অবস্থানটিকে পূর্ণ করার জন্য নিচে চলে আসে, ঠিক আছে। এটা হয় কিসে? এটা হয় আমাদের এই পরিচলন পদ্ধতিতে। আর বিকিরণ পদ্ধতিতেও কিন্তু এই তাপ মানে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে, ঠিক আছে। শুধুমাত্র পরিবহনে মাধ্যমের কণাগুলির কোনোরূপ স্থানচ্যুতি ঘটে না, বুঝতে পারলে? চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহী রয়েছে, যেমন ধরো লোহা, একদণ্ড লোহা বা এক টুকরো লোহা, এই ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করবে কে? অপশন আছে ক্যাটায়ন, অ্যানায়ন, উভয়ই নাকি ইলেকট্রন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে ঘ, ইলেকট্রন, ঠিক আছে। ধাতব পরিবাহীতে ফ্রি ইলেকট্রন যে রয়েছে এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। আর ক্যাটায়ন, অ্যানায়ন যদি যদি কোনো মৌল বিয়োজিত হয়ে যায়, কোনো যৌগ বিয়োজিত হয়ে যায়, তাহলেই কিন্তু সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়। যেমন দেওয়া আছে ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। ধরো NaCl দেওয়া আছে, এই NaClকে যদি আমরা জলীয় দ্রবণে ফেলে দিই তাহলে কি হবে? এখানে Na+ এবং Cl-, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। এরা তখন কি করবে? তড়িৎ পরিবহন করবে। কিন্তু যেহেতু আমাদের বলেছে ধাতব পরিবাহী মানে একদ্বন্দ্ব লোহার টুকরো, এর ক্ষেত্রে কি হবে? ফ্রি ইলেকট্রনগুলো যে রয়েছে সেই ফ্রি ইলেকট্রনগুলোই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম হয়, ঠিক আছে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে একটি কণা 1 সেকেন্ডে 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে A থেকে B বিন্দুতে গতিশীল হলে কণাটির গড় বেগের মান কত হবে? এটা একটা কোশ্চেন তোমাদের বলগতির থেকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাদের বের করতে হবে কণাটির গড় বেগের মান। আমাদের সবার প্রথমেই কি বলেছে? যে অর্ধবৃত্তাকার একটা পথ, আমরা এঁকে নিলাম অর্ধবৃত্তাকার একটা পথ। বলেছে A থেকে B বিন্দুতে গতিশীল হলো, ধরলাম এটা A বিন্দু আর এটা হলো আমাদের B বিন্দু। A বিন্দু থেকে B বিন্দুতে গতিশীল। এবারে আমাদের এই অর্ধবৃত্তাকার পথের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা হলো 1 মিটার। তাহলে আমাদের এখান থেকে এটা হলো 1 মিটার আর এটা হলো 1 মিটার। এবারে আমাদের বলছে গড় বেগের মান কত হবে। আমাদের গড় দ্রুতি বলে নিই, আমাদের দ্রুতি বেগ দুটোই কিন্তু আলাদা। দ্রুতি যদি হয় তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়, আর যদি বেগ বলে তাহলে আমাদের সরণ বের করতে হয়। এবারে সরণ কাকে বলে? সরণ হলো কোনো গতিশীল বস্তুর
যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুই অবস্থানের মাঝের সরলরৈখিক যে পথ সেই পথকেই আমরা কি বলে থাকি, সরণ বলে থাকি। তাহলে দেখো সবার প্রথমে এ বিন্দুতে ছিল বস্তুটি, তারপর সেটা এই দিক বরাবর এখানে বি বিন্দুতে এসে পৌঁছলো, কিন্তু এই এ থেকে বির মধ্যে যে সরলরৈখিক রেখা আমরা টানতে পারবো, যে সরলরেখা টানতে পারবো, সেটাই হবে তার সরণের মান। এবারে এখানে সরণ বলতে কি বোঝাচ্ছে, এটা তার ব্যাসকে বোঝাচ্ছে, মানে দুটি ব্যাসার্ধের যোগফল 1 মিটার 1 মিটার। তাহলে এখানে সরণ কত হবে আমাদের, সরণ সমান সমান 2 মিটার। এবারে আমরা বেগ জানি যে বেগ সমান সমান কী হয়, বেগ সমান সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণের মান আমাদের দেওয়া আছে 2 আর সময় দেওয়া আছে দেখো এখানে 1 সেকেন্ড, তাহলে নিচে থাকবে 1। তাহলে এখানে আমাদের গড় গতিবেগ বেরিয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড। রাইট আনসার দেখো আমাদের এখানে গ নাম্বারে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এবারে তোমরা যদি অনেকেই চেষ্টা করো যে গড় বেগের জায়গায় গড় দ্রুতি দিয়ে বের করো, তাহলে কিন্তু তোমাদের এখানে আনসার আসবে, ঠিক আছে, 3.14 মিটার পার সেকেন্ড এটা আনসার আসবে। কারণ গড় দ্রুতি দিয়ে তখন আমাদের এই যে পথটা, এই টোটাল পথটাকে আমাদের ধরতে হবে, তখন আমরা শুধু এই সরলরৈখিক পথকে কিন্তু ধরবো না, ঠিক আছে। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে প্লবতার মাত্রা কী। প্লবতার মাত্রা খুব ইম্পর্টেন্ট। দেখো পরিমাপ একক থেকেই তোমাদের দুটি কোশ্চেন এই সেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা তোমরা দেখলে যে সবথেকে ছোট একক কী, আর এখানে দেওয়া আছে একটি মাত্রা। তোমাদের মাত্রা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। এবার এখানে তোমরা অপশনগুলো দেখে নিয়েছো, তোমরা নিজেরাই মার্ক করে নিয়েছো, আমি তোমাদের আনসার বলে দিচ্ছি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ, ঠিক আছে। প্লবতার মাত্রা হলো mL/2, কারণ প্লবতা হলো এক ধরনের বল, আর বলের মাত্রা আমরা জানি mL/2, ঠিক আছে। প্লবতাকে ইংলিশে কি বলা হয়, বায়োন্সি ফোর্স বলা হয়, ঠিক আছে। তাহলে প্লবতা এক ধরনের বল আর বলের মাত্রা হলো mL/2, তাই প্লবতার মাত্রাও কিন্তু mL/2 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অপশন আছে নাইট্রিক অ্যাসিডকে, সালফিউরিক অ্যাসিডকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, নাকি অ্যাসিডিক অ্যাসিডকে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? আশা করছি তোমরা সকলেই সঠিক দিয়েছো, একদম ঠিক। তোমাদের খ নাম্বার হয়ে যাবে রাইট আনসার। সকলেই দিয়েছো তো। সালফিউরিক অ্যাসিডকে কিন্তু আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলে থাকি, ঠিক আছে। তোমরা মাথায় রাখবে, যাদের যাদের ভুল হয়েছে তোমরা দেখে নাও। অয়েল অফ ভিট্রিয়লকে আমরা কী বলে থাকি? সালফিউরিক অ্যাসিড, অথবা সালফিউরিক অ্যাসিডকে আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলে থাকি, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং সরণের অন্তর্বর্তী কোণের মান কত হবে? ঠিক আছে, এটা নেই হবে না, এখানে কত হবে, কোণের মান কত হবে। যদি কার্যহীন বল হয়, বল যদি কার্য করে না থাকে, তাহলে বল এবং সরণের মধ্যে যে কোণ রয়েছে সেই কোণের মান কত হবে? অপশান আছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, নাকি 180 ডিগ্রি। এই কার্যহীন বলের উপর কিন্তু তোমাদের কোশ্চেন করানো হয়েছে। যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এতে কিন্তু কোনোরূপ কার্য হচ্ছে না, ঠিক আছে। এখানে আমি তোমাদের বলেছিলাম যে অভিকেন্দ্র বল এবং সরণের মধ্যে একটা সমকোণ তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু এখানে কোনোরূপ কার্য হচ্ছে না। কারণ আমরা জানি যে W = F/S cos থিটা, তাই তো। এবারে cos থিটার মান, থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে দেখো F/S cos থিটার মান আমরা জানি 0, তাহলে ইকুয়ালস টু ওয়ার্ক ডান আসছে আমাদের কত? 0। এখানে কিন্তু কোনোরূপ কার্য হচ্ছে না। তাহলে যদি কার্যহীন বল হয়, সেক্ষেত্রে আমাদের বল এবং সরণের মধ্যে অন্তর্বর্তী কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। আমাদের খ নাম্বার হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। তোমাদের সকলেরই ঠিক হয়েছে একদম। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব। বলেছে নিম্নলিখিত কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? এটাও খুব একটা ইম্পর্টেন্ট, তোমাদের পর্যায় সারণীর একটা কোশ্চেন। বলেছে নিম্নলিখিত কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? অপশন আছে CL/Br/IF, FCl/Br/I, IBr/ClF, নাকি Br/F/ICl। এখানে আমাদের যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হলো খ নাম্বার, FCl/Br/I, ঠিক আছে। এফ এর সব থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সব থেকে বেশি হলো F, আর সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো CS, যেটা হলো সিজিয়াম, যাকে আমরা ক্ষার ধাতু বলে থাকি, ঠিক আছে। পড়েছিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সেই সিজিয়াম হলো একদম লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো ফ্লুরিন, ঠিক আছে। এবারে এর মধ্যে থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। ইলেকট্রন আসক্তির যে আমাদের ক্রম, সঠিক ক্রম, সেটি কি হয়ে যাবে? দেখো সেখানে অনেকেই ভুল করে কি এই FCl/Br/I-কেই দিয়ে দেয় সঠিক ক্রম হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি এই দুই জিনিস কিন্তু আলাদা। ইলেকট্রোনেগেটিভিটি হলো তড়িৎ ঋণাত্মকতা, আর ইলেকট্রন অ্যাফিনিটি হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন গ্রহণ করার যে আসক্তি, সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে। ইলেকট্রন অ্যাফিনিটির যে সঠিক ক্রম সেটা হলো Cl, তারপর F, তারপর Br, তারপর হলো I। এখানে Cl, দেখো Cl এর কী হয়, কক্ষপথ অনেক বেশি থাকে, আর কক্ষপথে যেহেতু কক্ষপথ বেশি, তাই ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু কোনো রকম
রিপালশন দেখা যায় না, তাই সেখানে বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করা সম্ভব হয় বা যোগ করা সম্ভব হয়, তাই Cl এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কিন্তু ফ্লুরিনের কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এটা তোমরা একদম গুলিয়ে যাবে না। এফ বা ফ্লুরিনের তড়িৎ বেশি আর Cl এর ইলেকট্রন আসক্তি বেশি, ঠিক আছে। অনেকেই এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলে আর ভাবে যে তড়িৎ এবং ইলেকট্রন আসক্তি একই জিনিস, এটা কিন্তু একেবারেই নয়, ঠিক আছে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে একদম। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে নাইট্রেট আয়নযুক্ত জল পান করলে যে রোগ হয়, অপশন আছে ইটাই, ব্ল্যাকফুট ডিজিজ, ফ্লুরোসিস নাকি মিথোমোগ্লোবিনেমিয়া। এটা তোমাদের পিওয়াইকিউ একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। নাইট্রেট আয়নযুক্ত জল পান করলে কোন রোগ হয়, সেখানে অপশনগুলো আলাদা ছিল কিন্তু রোগটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। এটা তোমাদের পিওয়াইকিউ হিসেবে ধরা যেতে পারে। এখানে তোমাদের যেটা রাইট আনসার হবে সেটা হলো ঘ নাম্বার, ঠিক আছে। মিথোমোগ্লোবিনেমিয়া হলো নাইট্রেট আয়নযুক্ত জল পান করলে হয়ে থাকে এই রোগটি, বুঝতে পারলে। আর এখানে ইটাই দেখো, ইটাই হয়ে থাকে ক্যাডমিয়ামের জন্য সিডি, তারপর ব্ল্যাকফুট ডিজিজ হলো আর্সেনিকের জন্য এএস, আর ফ্লুরোসিস কিসের জন্য হয়, ফ্লুরাইডের জন্য কী হয়ে থাকে, ফ্লুরোসিস, ঠিক আছে। এখানে পারদের জন্য হয়ে থাকে মিনামাটা, এটাও আমরা জানি। তারপর লেডের জন্য বা সীসার জন্য কী হয়ে থাকে, ডিসলেক্সিয়া। এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু জীবনবিজ্ঞানে পড়েছি, ঠিক আছে। তার মধ্যে থেকে এই যে নাইট্রেট আয়নযুক্ত জল পান করলে এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা কী হয়ে যাবে, মিথেমোগ্লোবিনেমিয়া, ঠিক আছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আমাদের ক্যাটাগরি 1-এর আজকের লাস্ট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে। শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে, কঠিন, তরল, গ্যাসীয়, এই 3 মাধ্যমের মধ্যে শব্দের বেগ সবচেয়ে কোথায় বেশি হয়। তোমরা সকলেই আনসার দিয়েছো, এখানে অপশান দেখো দেওয়া আছে জল, বায়ু, লোহা এবং শূন্যস্থান। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে গ, ঠিক আছে। লোহায় সবথেকে বেশি শব্দের বেগ হয়, ঠিক আছে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি, তাই লোহায় কিন্তু শব্দ বেশি গতিবেগে চলতে পারে। তাই দেখবে এই একটা টেবিল রয়েছে, এই টেবিলের এদিকে কেউ যদি বলে আর এখানে যদি তুমি কান পেতে থাকো তাহলে বেশি শোনা যাবে। স্বাভাবিক যদি তোমরা দুজন থাকো, ঠিক আছে, এখানে মাঝখানে গ্যাসীয় মাধ্যম, এখানে কিন্তু কম শোনা যাবে, ঠিক আছে। কাঠে বেশি জোরে শোনা যায় শব্দটা। আর শূন্যস্থানে কিন্তু কোনোরূপ শব্দ শোনাই যাবে না। চাঁদের মধ্যে শূন্যস্থান রয়েছে, সেখানে বায়ু মাধ্যম নেই, বায়ুমণ্ডল নেই, তাই সেখানে কিন্তু কোনোরূপ শব্দ শোনা যায় না। তাহলে শূন্য স্থানে শব্দের কোনো বেগ নেই, লোহাতে শব্দের বেগ সবথেকে বেশি, অর্থাৎ কঠিন বহাতে শব্দের বেগ সবথেকে বেশি হয়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, এখান থেকে আমাদের ক্যাটাগরি 2 শুরু। তোমরা অপশানগুলো ভালো মতো পড়বে, প্রশ্নটাও ভালো মতো পড়বে, কারণ এখানে তোমাদের একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, ঠিক আছে। দেখো বলেছে কোন গ্যাসগুলি ওজোন স্তরকে ক্ষয় করে, ওজোন ডিপ্লেশনে কোন কোন গ্যাস কাজ করে, এটা আমাদের বলতে হবে। অপশান আছে N2O, Cl, CO2 নাকি CFC। N2 হলো নাইট্রাস অক্সাইড, Cl হলো ক্লোরিন, CO2 কার্বন ডাইঅক্সাইড, আর CFC হলো ক্লোরোফ্লুরোকার্বন, যার বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন। এখানে বলেছে কোন গ্যাসগুলি ওজোন স্তরকে ক্ষয় করে, এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে N2O নাইট্রাস অক্সাইড, Cl ক্লোরিন, আর হলো CFC ক্লোরোফ্লুরোকার্বন। এই 3টি ওজোন স্তর ক্ষয় করে থাকে, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন যৌগগুলিতে কেলাস জল থাকে। কেলাস জল, এই যে আমরা লিখতাম না যে ডট, ঠিক আছে, ডট 10H2O, তারপর ডট 5H2O, ঠিক আছে, এটাকেই আমরা কেলাসিত জল বলে থাকি। এবারে নিম্নলিখিত কোন যৌগগুলোতে কেলাস জল থাকে, অপশান আছে ব্লু ভিট্রিয়ল, চিনি, বোরাক্স নাকি মিথেন হাইড্রেট। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, ক, ব্লু ভিট্রিয়ল, বোরাক্সের মধ্যে থাকবে এবং মিথেন হাইড্রেট, এই সবগুলির মধ্যেই কী থাকবে, কেলাসিত জল থাকবে, ঠিক আছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে কপারের আকরিকগুলি হলো। তোমাদের ধাতুবিদ্যা অথবা মেটালার্জি চ্যাপ্টারটি করানো হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে এই আকরিকের পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এছাড়া ওই যে তোমাদের কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, এগুলোও ইম্পর্ট্যান্ট, কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে পার্টটি সেটি হলো বিভিন্ন ধাতুর বিভিন্ন আকরিকের নামগুলো, ঠিক আছে। তোমাদের আমি মুখস্থ করতে বলেছিলাম, তোমাদের একটা কমপ্লিট চার্টও দিয়ে দিয়েছিলাম আমি। এবারে আমাদের এখানে কোশ্চেন এসেছে কি কপারের আকরিকগুলি হলো, অপশান আছে কিউপ্রাইট, সিডরাইট, ম্যালাকাইট নাকি ক্যালামাইন। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, কিউপ্রাইট আর হলো ম্যালাকাইট, এই দুই হলো কপারের আকরিক। এখানে সিডারাইট যে রয়েছে, সিডারাইট হলো এফির আকরিক, ঠিক আছে, বা আয়রন, আর ক্যালামাইন হলো জিঙ্কের আকরিক। আর কিউপ্রাইট আর ম্যালাকাইট এই দুই হলো কপারের আকরিক। তাহলে আমাদের রাইট আনসার কী হয়েছে, ক এবং গ। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলি হলো। আয়নীয় যৌগ, ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড যে রয়েছে সেই আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। অপশান আছে এরা অধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য, তারপর এই যৌগগুলিতে সমবায়বদ্ধ ধর্ম প্রদর্শন করে, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, নাকি এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। দেখো এখানে অপশানগুলোর মধ্যে আমাদের রাইট আনসার হয়ে যাবে ক এবং গ,
ঠিক আছে। এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় আয়নীয় যৌগরা, আর এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। ঠিক আছে। এবারে এখানে দেওয়া আছে যে এই যৌগগুলি সমবায়বত ধর্ম প্রদর্শন করে, একেবারেই ভুল, করে না। আর এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, এটা ভুল, এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। মোল্টেন স্টেট হোক অথবা তোমাদের জলীয় অবস্থায় হোক, দুই অবস্থাতেই কিন্তু, গলিত অবস্থায় হোক আর জলীয় অবস্থায়, ঠিক আছে, দুই অবস্থাতেই কিন্তু এই আয়নীয় যৌগরা কী করতে পারে, তড়িৎ পরিবহন করতে সক্ষম। বুঝতে পারলে? চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, এবং আজকে আমাদের ক্যাটাগরি 2 লাস্ট প্রশ্ন এবং সেটের আজকের আমাদের লাস্ট প্রশ্ন। বলেছি নিচের কোনগুলি চ্যালকোজেন মৌল। তোমাদের চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল গ্যাস, ঠিক আছে, এই সমস্ত গ্রুপগুলোই পড়ানো হয়েছে। কোন গ্রুপে কোন কোন মৌলগুলি রয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে জানানো হয়েছে। তোমাদের এটাও বলা হয়েছিল যে তোমাদের প্রথম যে 20টি মৌল রয়েছে সেই 20টি মৌলের নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যাতে তোমরা একদম না দেখেই হাতে গুনে বলে দিতে পারো যে কার পারমাণবিক সংখ্যা কত এবং কার পরে কে আসছে। ঠিক আছে। এই 20টি যদি তোমরা মনে রাখো, সেখান থেকেই কিন্তু তোমাদের একাধিক কোশ্চেনের উত্তর বেরিয়ে আসবে। এবারে এখানে আমাদের বলেছে যে চ্যালকোজেন মৌল কোনগুলি। দেখো, আমরা সবার প্রথমে এখানে 15, 16, 17, 18 লিখে নেব। এখানে আমরা 18তে নোবেল গ্যাস পড়েছি, এন লিখে দিলাম। তারপর 17তে আমরা কি পড়েছিলাম, 17তে আমরা পড়েছি হ্যালোজেন, এখানে এইচ লিখে দিলাম। তারপর 16তে আমরা পড়েছি চ্যালকোজেন, এখানে সি লিখে দিলাম। আর 15তে আমরা পড়েছিলাম নিকটোজেন, ঠিক আছে, এখানে আমরা এনআই লিখে দিলাম। এবারে দেখো, এখানে বলেছে আমাদের চ্যালকোজেন মৌল, অর্থাৎ 16 নং যে শ্রেণী রয়েছে সেই 16 নং শ্রেণীর 16 যে গ্রুপ নাম্বার রয়েছে সেই গ্রুপের মৌলগুলো কোনগুলো আমাদের সেটা চিহ্নিত করতে হবে। এখানে দেখো আমাদের অপশান দেওয়া আছে অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম নাকি সালফার। এবারে তোমরা যদি না জেনে থাকো যে চ্যালকোজেন মৌলগুলো কোনগুলি, এখানে তোমরা কিন্তু একটু ট্রিক খাটিয়ে তোমাদের আনসার বের করতে পারো। দেখো, যেহেতু আমাদের একাধিক উত্তর এখানে ঠিক হবে, তাই একটার বেশি তো আমাদের আনসার ঠিক হবেই। সবার প্রথমেই তোমরা যেটা এলিমিনেট করবে সেটা হলো অপশান নাম্বার বি, এফ। ফ্লুরিন কিন্তু আমরা জানি যে হ্যালোজেন মৌল। তারপর সোডিয়াম আমরা জানি এটা ক্ষার ধাতু, ঠিক আছে, অ্যালকালাইন মেটাল, ক্ষার ধাতু সোডিয়াম। তাহলে সোডিয়াম এবং ফ্লুরিন বাদ চলে গেল। অপশান কী কী থাকলো, অক্সিজেন এবং সালফার। এবারে যেহেতু এটা ক্যাটাগরি 2 প্রশ্ন, এখানে একের বেশি উত্তর হয়ে যাবে, তাই আমরা এখানে কিন্তু দুটোই, অক্সিজেন এবং সালফার দুটোই কিন্তু আনসার হিসেবে দিতে পারি। ঠিক আছে। এটা যদি তোমাদের জানা না থাকে তাহলে এ ধরনের তোমরা ট্রিক খাটাতে পারো, যদি তোমাদের বাকি অপশান দুটো সম্বন্ধে কোনো ধারণা থাকে। ঠিক আছে, যেভাবে আমি তোমাদের অপশান এলিমিনেট করে দেখিয়ে দিলাম। এবারে যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা সহজেই আনসার করতে পারবে যে 16 নং গ্রুপে আমরা পড়েছিলাম ওল্ড স্টাইল সে টিপো। ঠিক আছে, ওল্ড স্টাইল সে টিপো, এটা হলো গিয়ে তোমাদের 16 নং গ্রুপের মৌলগুলো। আর এটা ট্রিক যেটা, সেটা হলো ওল্ড স্টাইল সে টিপো। এখানে ওতে অক্সিজেন, এসতে সালফার, এসিতে সেলেনিয়াম, টিতে টেলুরিয়াম আর পিওতে পোলোনিয়াম। ঠিক আছে, ওল্ড স্টাইল সে টিপো। বুঝতে পারলে? তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের 20টি প্রশ্ন। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট নাম্বার 6। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নই ঠিক হয়েছে, তোমরা জেনুইনলি বাড়িতে বসেই এক্সাম দিয়েছো। ঠিক আছে, যাদের যাদের সবগুলো প্রশ্নই ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যাদের কিছু কিছু ভুল হয়েছে তোমরা তোমাদের ভুলগুলোকে মার্ক করো, সেই ভুলগুলোর উপর কাজ করো। কোথায় কোথায় ভুল হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা এখনও কিন্তু আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমার ডাউটগুলো জানাতে পারো, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, যাতে এক্সাম হলে তোমাদের এই সমস্ত ডাউট না আসে, এটাই তোমরা এই কদিন চেষ্টা করো, যে সমস্ত ডাউট আসে সেই সমস্ত ডাউটগুলো যেন তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে, তোমরা মিলিয়েও নিলে যে কোন প্রশ্নের আনসার কী হচ্ছে আর তোমাদের সাথে মিলছে কি না, মিলিয়ে তোমাদের কত আসছে নেগেটিভ মার্কস সহ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ডেসক্রিপশনে যাবে, সেখানে আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা আগের ক্লাসগুলো যে করেছো সেই ক্লাসের পিডিএফের শেষে সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি থাকবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। এই ক্লিক হেয়ারে ট্যাপ করলেই তোমরা সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, তোমাদের এক্সামের এই কিছুদিন তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, তারপরে কাউন্সেলিং বিষয়ক যে সমস্ত তথ্য তোমাদের দেওয়া উচিত, ঠিক আছে, সেই সমস্ত তথ্য, সেই সমস্ত আপডেট কিন্তু তোমরা এই সমস্ত গ্রুপ এবং চ্যানেলে পেয়ে যাবে। তাই বলছি তোমরা এই সমস্ত গ্রুপ এবং পেজে কিন্তু জয়েন করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাস দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। আর যদি এই ক্লাসগুলো, মক টেস্টগুলো সত্যি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের জন্য এসব হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে এই সমস্ত কিছু শেয়ার করে দেবে, যাতে তারাও কিছু এই ভিডিও থেকে শিখতে পারে, এই ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
নিচে লাল বাটনটি রয়েছে সেটা ট্যাপ করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বেল আইকনটি রয়েছে এই বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন এবং ক্লাসের পরবর্তী যে সমস্ত তোমাদের কাউন্সেলিং বিষয়ক আপডেট আসবে সেই সমস্ত কোনো আপডেট যাতে তোমরা মিস না করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি মক টেস্ট সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।